ছাত্রছাত্রীরা, এখন আমি তোমাদের এই পর্বে শোষণ, আত্তীকরণ, বহিষ্করণ ও বিপাক এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব। তো এর আগে আমরা পরিপাক সম্বন্ধে পূর্ণ আলোচনা করেছি। প্রথমে আসে যাক শোষণ বা অ্যাবজর্পশন। খাদ্য পরিপাকের পর সরলতম উপাদান তৈরি হয়েছে, যেমন কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য, সেটা সরলতম উপাদান কি হয়েছে? গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, এগুলো হচ্ছে সরলতম উপাদান। প্রোটিন জাতীয় খাদ্য খেলে পরে তার সরলতম উপাদান তৈরি হয়েছে অ্যামাইনো অ্যাসিড। ফ্যাট জাতীয় খাদ্য খাওয়ার পর তার সরলতম উপাদান তৈরি হয়েছে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল। তো এই যে সরলতম উপাদানগুলো, এগুলো ক্ষুদ্রান্তের মধ্যে ভিলাই নামক এক প্রকার অঙ্গ আছে। ক্ষুদ্রান্তের ভেতর এরকম আঙুলের মতো অনেক উপবৃদ্ধি রয়েছে, অভিক্ষেপ বলা হয় বা প্রজেকশন। আঙুলের মতো ক্ষুদ্রান্তের ভেতরের দিকে সেই আঙুলের মতো অভিক্ষেপগুলোকে বলা হয় ভিলাই। এক বচনে বলা হয় ভিলাস, আর বহু বচনে বলে ভিলাই। তা আমরা যদি মনে করো, এই রকম মনে করো ক্ষুদ্রান্ত, এই ধরো ক্ষুদ্রান্তে প্যাঁচানো ক্ষুদ্রান্ত, ক্ষুদ্রান্তের ভেতরে এই যে আবরণ, যে আবরণ থেকে এই আঙুলের মতো এইরকম প্রজেকশন রয়েছে, এইরকম ভেতরের দিকে অসংখ্য আঙুলের মতো এরকম প্রজেকশন দেখাচ্ছে। এই আঙুলের মতো এই যে উপবৃদ্ধিগুলো রয়েছে বা অভিক্ষেপ, এগুলোকে বলা হয় ভিলাই বা ভিলাস। এবার আমরা যদি একটা ভিলাই, এখানে খাদ্যের যে সারাংশগুলো, এই সারাংশগুলো ভিলাইয়ের মধ্যেই শোষিত হয়, তারপর রক্তের মাধ্যমে তা কোষে কোষে ছড়িয়ে পড়ে। তো একটা ভিলাই যদি আমরা বড় করে দেখি, ধরো এই রকম দেখাবো, এইটা আমি বড় করে দেখাচ্ছি, তাহলে আমরা দেখবো এই ধরো এইটা হচ্ছে একটা ভিলাস, একটা ভিলাস। এর মধ্যে রয়েছে একদম কেন্দ্রে রয়েছে একটা লসিকা বাহ, এইরকম লসিকা বাহ, আর লসিকা বাহকে ঘিরে রয়েছে রক্তজালক, এগুলো রক্তজালক এবং ঘিরে রয়েছে রক্তজালক। তাহলে এগুলো হলো রক্তজালক এবং এটা হলো লসিকা বাহ। তাহলে এটা হলো একটা ভিলাস, আর লসিকা, তাকে কেন্দ্রে রয়েছে লসিকা বাহ বা ল্যাকটিয়াল, তাকে ঘিরে থাকে রক্তজালক। এই যে গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, অ্যামাইনো অ্যাসিড, এগুলো সবই রক্তজালকের মধ্যে শোষিত হয়। আর ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল এবং ফ্যাটও কিছু, সেটা লসিকাবাহেও শোষিত হয় আর রক্তজালকেও শোষিত হয়। অর্থাৎ ফ্যাট জাতীয় খাদ্যের শোষণ হয় লসিকাবাহের মধ্যে থাকা লসিকাতে এবং রক্তজালকের মধ্যে থাকা রক্তে। কিন্তু কার্বোহাইড্রেট এবং প্রোটিনের সারাংশগুলো শোষিত হয় কেবল রক্তজালকে, লসিকার বাহের মধ্যে লসিকায় নয়। তাহলে শোষণ হচ্ছে যে ক্ষুদ্রান্তের ভিলায়ে যে খাদ্যের সারাংশ কোষের মধ্যে রক্তজালকের এবং লসিকার মধ্যে যে পদ্ধতিতে প্রবেশ করে, সেটাকে তাকেই বলা হয় শোষণ বা অ্যাবজর্পশন। তাহলে এছাড়া, তবে ক্ষুদ্রান্ত ছাড়াও কোথাও কোথাও শোষণ ঘটে, যেমন পাকস্থলীতে কিছুটা হয়, বৃহদন্ত্রেও কিছুটা হয়, এগুলোতেও সামান্য পরিমাণে শোষণ হয় কিছু কিছু পদার্থের। তাহলে শোষণ হলো। এবার আত্তীকরণের কথা বলবো। এই যে রক্তের মাধ্যমে বা লসিকার মাধ্যমে খাদ্যের সারাংশগুলো শোষিত হলো, হয়ে সেগুলো প্রবাহিত হয়ে কোথায় যায় না কোষের মধ্যে। এই মনে করো কোষ, কোষের নিউক্লিয়াস, এগুলো প্রোটোপ্লাজম। তাহলে এবার খাদ্যের সারাংশগুলো রক্তের মাধ্যমে মিশে বা লসিকার মাধ্যমে মিশে সেগুলো চলে এলো কোষে, কোষে এসে প্রবেশ করে। তারপর কোষের মধ্যে প্রোটোপ্লাজমের মধ্যে মিশে যায়, কোষের প্রোটোপ্লাজমের মধ্যে ওই গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, এগুলো সব প্রোটোপ্লাজমের মধ্যে মিশে যায়, গিয়ে এমনভাবে মিশে যে তাকে আর আলাদা করা যাবে না। একে বলে অঙ্গীভূত হওয়া, মানে একেবারে মিশে যাওয়া। তাহলে প্রোটোপ্লাজমের মধ্যে খাদ্যের সারাংশ কোষের প্রোটোপ্লাজমে মিশে যাওয়া বা অঙ্গীভূত হয়ে যাওয়াকে বলা হয় আত্তীকরণ। তাহলে আত্তীকরণ ঘটে কোথায় না কোষের প্রোটোপ্লাজমের মধ্যে। এরপরে খাদ্য পরিপাক হওয়ার পর যে অবশিষ্ট অংশ, যেগুলো পরিপাক হয় না, সেগুলো থেকে যায়। যেমন তার মধ্যে সেলুলোজ থাকে, এগুলো পরিপাক হয় না, থেকে যায়। তো সেই অপাচ্য অংশ, মানে যেগুলো পরিপাক হয় না, তার সাথে
আমাদের বৃহদন্ত্রের থাকা বিভিন্ন ব্যাকটেরিয়া, বৃহদন্ত্রের মধ্যে প্রচুর ব্যাকটেরিয়া রয়েছে যেগুলো মল তৈরিতে সাহায্য করে। তাহলে সেই ব্যাকটেরিয়াগুলো কি করে না, সেই অপাচ্য অংশ যেগুলো পাচিত হয় না, পরিপাক হয় না, সেই তার উপর ক্রিয়া করে বিভিন্ন ব্যাকটেরিয়া যেগুলো আমাদের বৃহদন্ত্রে অবস্থান করছে, সেগুলো তৈরি করে মলে রূপান্তরিত করে। এবার মলের রং যেন হলুদ হয়, কারণ এর সঙ্গে মিশে থাকে যে আমাদের পিত্তরঞ্জক যে থাকে বৃত্তরসে, বিলিরুবিন থাকে, সেই বিলিরুবিন, বিলিভার্ডিন এগুলো মলের সাথে এসে মেশে এবং তার ফলে মলের রং হলুদ হয়। এছাড়া স্টার্কোবিলিনও থাকে এর সঙ্গে, ওই বিলিরুবিন থেকেই তৈরি হওয়া এগুলো মলের রংকে হলুদ করে। আর মল দুর্গন্ধযুক্ত হয় কেন না, যে অপাচ্য খাদ্য তার উপর জীবাণুরা ক্রিয়া করে, ব্যাকটেরিয়াগুলো ক্রিয়া করার ফলে নানা রকম গ্যাস তৈরি হয়, দুর্গন্ধযুক্ত গ্যাস, এবং সেটাই হচ্ছে মলের দুর্গন্ধ হওয়ার কারণ। এখানে তোমাদের মনে হতে পারে যে জীবাণুগুলো তাহলে ভালো করছে না খারাপ করছে? খুবই ভালো করছে, কারণ জীবাণু যদি না থাকে তাহলে মল তৈরি হবে না, ওই খাদ্যের অপাচ্য অংশ থাকবে এবং সেটা হবে অত্যন্ত শক্ত পদার্থ, ফলে সে মল নির্গত হতে পারবে না এবং শক্ত মল নির্গত হবে, তাতে মলাশয় এবং পায়ু ছিঁড়ে যাবে এবং তার থেকে কোলন ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকবে। তো সেই কারণে জীবাণুরা কিন্তু অত্যন্ত উপকারী জীবাণু, এরা আমাদের অন্ত্রে বসবাস করে এবং তারা কিছু ভিটামিনও সংশ্লেষ করে, উপকার করে ইত্যাদি। যাই হোক, তাহলে এইভাবে আমাদের মল তৈরি হয় এবং সেটা বায়ু দিয়ে নির্গত হয়, অপাচ্য অংশ। এরপরে আমরা বিপাকের কথায় আসবো। বিপাক হচ্ছে যে কোষের মধ্যে প্রতিনিয়ত অসংখ্য রাসায়নিক বিক্রিয়া চলছে, এক একটা কোষের মধ্যে প্রতিনিয়ত শত শত রাসায়নিক বিক্রিয়া চলছে। এই যত রাসায়নিক বিক্রিয়া চলছে সবগুলোকে একসঙ্গে সমষ্টিগতভাবে বলা হয় বিপাক বা মেটাবলিজম। এবার এই যে বিপাক হয়, বিপাকগুলো দু রকমের হতে পারে। একটা হচ্ছে গঠনমূলক বিপাক, তাহলে বিপাক হচ্ছে দু রকম। একটা হচ্ছে গঠনমূলক বিপাক যাকে বলা হয় উপচিতি বা অ্যানাবলিজম, উপচিতি বা অ্যানাবলিজম, আর একটা হলো অপচিতি বা ক্যাটাবলিজম। বিপাককে ইংরেজিতে বলে মেটাবলিজম, এটা অ্যানাবলিজম বা উপচিতি, ক্যাটাবলিজম বা অপচিতি। আমরা এটাকে বলবো গঠনমূলক। গঠনমূলক কেন কেন বলবো গঠনমূলক? না, তার কারণ সরল যৌগ থেকে জটিল যৌগ তৈরি হয়, উপচিতি বিপাকে জটিল যৌগ তৈরি হয়। আর অপচিতি বিপাককে বলবো ভাঙনমূলক। ভাঙনমূলক কেন? এখানে জটিল যৌগ থেকে সরল যৌগ তৈরি হয়। যেমন আমি উদাহরণ দিই, সরল যৌগ কার্বন ডাই অক্সাইড, জল, CO2, জল, এগুলো সরল যৌগ, এখান থেকে তৈরি হয় C6H12O6, এটা জটিল যৌগ। তাহলে সরল যৌগ থেকে তৈরি হলো জটিল যৌগ সালোক সংশ্লেষ পদ্ধতিতে, তাহলে উদাহরণ, উপচিতির উদাহরণ সালোক সংশ্লেষ। আবার C6H12O6 জটিল যৌগ, এটা ভেঙে গিয়ে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, জল তৈরি হয়। কোন পদ্ধতিতে? না, শ্বসন পদ্ধতিতে। তাহলে জটিল যৌগ ভেঙে সরল যৌগ হলো অপচিতি বিপাক, এখানে জটিল যৌগ ভেঙে সরল যৌগ হলো, যেমন শ্বসন, রেচন, এগুলো হবে অপচিতি বিপাকের উদাহরণ। তাহলে সালোক সংশ্লেষ, পুষ্টি একটা উপচিতি বিপাক, অপচিতি হবে শ্বসন, রেচন, এগুলো। এক্ষেত্রে কি হয় না, জীবদেহের শুষ্ক ওজন বাড়ে উপচিতির ফলে। একটা বীজ লাগালে আস্তে আস্তে তার বড় হয়, তার উপচিতি বিপাকের ফলে সালোক সংশ্লেষ হচ্ছে, পুষ্টি হচ্ছে এবং তার ফলে তার ওজনও বাড়ছে, শুষ্ক ওজন। শুষ্ক ওজন কথাটার অর্থ হচ্ছে জল বাদ দিয়ে ওজন, কারণ জীবদেহের প্রায় প্রোটোপ্লাজমের 70% হলো জল, প্রোটোপ্লাজমের। তো এই জলটা যদি অপসারণ করে দেওয়া যায় তাহলে পরে যে ওজনটা হয় সেটাকে বলা হয় শুষ্ক ওজন, জল বাদে ওজন। তাহলে এই শুষ্ক ওজন উপচিতির ফলে বৃদ্ধি পায়, অপচিতির ফলে শুষ্ক ওজন হ্রাস পায়। বোঝা গেল? এইবার আমরা বিপাকের কয়েকটা তাৎপর্যে আসবো। প্রথম হচ্ছে 1 নম্বর তাৎপর্য, শক্তির যোগান। শক্তির যোগান। এই বিপাকীয়, যেমন শ্বসন একটা বিপাকীয় ক্রিয়া, পুষ্টি একটা বিপাকীয় ক্রিয়া, এরকম বিভিন্ন বিপাকীয় ক্রিয়ার ফলে কোষে শক্তির যোগান হয় এবং সেই শক্তি আমাদের
বেঁচে থাকতে সাহায্য করে, জীবকে বেঁচে থাকতে সাহায্য করে, তাহলে বিপাকীয় ক্রিয়ার মাধ্যমে শক্তির যোগান সম্ভব হয়, যার ফলে জীবেরা বেঁচে থাকতে পারে, জীবনী শক্তি যোগায়। দ্বিতীয় যে তাৎপর্য সেটা বলবো যে একটা উপাদান থেকে অন্য উপাদানে রূপান্তর হয়, এক উপাদান থেকে অন্য উপাদানে রূপান্তর, আমাদের দেহে সব উপাদান তো প্রকৃতি থেকে আমরা খাদ্যের মাধ্যমে পাই না, আমাদের দেহে বেশ কিছু উপাদান তৈরি করে নেয়, প্রয়োজনীয় উপাদান। তাহলে সেগুলো কোথা থেকে তৈরি হবে? এই শরীরের যেসব উপাদানগুলো আমরা খাদ্যের মাধ্যমে নিচ্ছি, পুষ্টির মাধ্যমে, সেগুলো থেকে তৈরি হয়। ধরো বিভিন্ন অনেক অ্যামাইনো অ্যাসিড যেগুলো প্রকৃতি থেকে আমাদের শরীরে পাই না, সেই অ্যামাইনো অ্যাসিডগুলো রূপান্তরিত হয়ে যায় আমাদের শরীরে, যেগুলো এলো তার থেকে রূপান্তর ঘটে। এইরকম আমাদের শরীরে গ্লাইকোজেন তৈরি হয়, শর্করা আমরা খেলাম, গ্লুকোজ থেকে গ্লাইকোজেনে তৈরি হলো। তাহলে এইভাবে এক উপাদান আরেক উপাদানে রূপান্তরিত হয়, এটা বিপাকীয় ক্রিয়ার মাধ্যমে। আর সমস্ত জৈবনিক প্রক্রিয়ার সমন্বয় করে, সমস্ত জৈবনিক প্রক্রিয়ার সমন্বয় করে, সমন্বয় মানে একসাথে একটা কোঅর্ডিনেশন, সমন্বয় সাধন করে। যত বিক্রিয়া চলছে শরীরে, সেই সব জৈবনিক প্রক্রিয়া, শ্বসন, রেচন, পুষ্টি, জনন, নানা প্রক্রিয়া, বৃদ্ধি, এই সব প্রক্রিয়াগুলোর মধ্যে একটা সমন্বয়, একটা মিল তৈরি করে, বিপাকের মাধ্যমে একটা মিল তৈরি হয়, সমন্বয় তৈরি হয়, এবং যার ফলে কি হয় যে আমরা সুস্থভাবে নিরোগভাবে বাঁচতে পারি। যদি এই বিপাক ক্রিয়া ব্যাহত হয় তাহলে নানা রকম রোগের সৃষ্টি হয়। তাহলে আমরা তাৎপর্যটাও জানলাম। এবার আমি কয়েকটা কোয়েশ্চেন তোমাদের বলছি, যে কোয়েশ্চেনগুলো অবশ্যই তোমরা উত্তর করে ফেলবে। প্রথম কোয়েশ্চেন বলছি, লেখো ভিলাই কোথায় থাকে এবং এর কাজ কি? দ্বিতীয় প্রশ্ন, আত্তীকরণ কোথায় ঘটে? 3 নম্বর প্রশ্ন, বিপাক কাকে বলে? 4 নম্বর, উদাহরণ সহ উপচিতি ও অপচিতি বিপাকের পার্থক্য লেখো। বৈশিষ্ট্যগুলো হলো: 1 নম্বর প্রকৃতি, 2 নম্বর শুষ্ক ওজনের পরিবর্তন, 3 নম্বর যৌগের রূপান্তর। 5 নম্বর কোয়েশ্চেন, বিপাকের 3টি তাৎপর্য লেখো। তাহলে এই পর্যন্ত আশা করি আলোচনাটা তোমরা বুঝতে পেরেছো, উত্তরগুলো তোমরা লিখে ফেলবে খাতায়।